হ্যালো, হ্যালো। গুড ইভিনিং এভরিবডি। প্রত্যেককে শুভ সন্ধ্যা জানাই। আজ অনেকদিন পর আবার তোমাদের কলকাতা পুলিশ ডব্লিউবিপি কনস্টেবলের যে অঙ্কের সিরিজ 600 অঙ্কের সিরিজ সেটা আবার শুরু হতে চলেছে। তবে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এক্সট্রা ক্লাস, যেটা বেসিক্যালি ক্লার্কশিপ পরীক্ষাতে যে কোশ্চেনগুলো পড়েছে সেগুলোকে আলোচনা করা হচ্ছে। এবং এই কোশ্চেনগুলো কিন্তু আলাদা কোনো কোশ্চেন নয়, তোমাদের কলকাতা পুলিশ ডব্লিউবিপি সহ পুলিশের বিভিন্ন পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো কিন্তু জাস্ট এরকমের কোশ্চেনই আসে। হয়তো তোমরা ইতিমধ্যে ক্লার্কশিপ পরীক্ষার যে কোশ্চেন সেটা হয়তো তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখে নিয়েছো, সলভিং সিস্টেমটা তোমরা রপ্ত করে নিয়েছো, কিন্তু আমরা যেভাবে পড়াশোনা করি সেটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। যদি তুমি প্রথম থেকে আমাদের চ্যানেলে আছো তাহলে আমাদের চ্যানেলের মতো বা আমাদের চ্যানেল ওরিয়েন্টেড করে আমরা কিন্তু এই ক্লার্কশিপ পরীক্ষার কোশ্চেনগুলোকে আলোচনা করব। তুমি যদি চ্যানেলে নতুন হও, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে আছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের সঙ্গে থাকবে। এ বিষয়ে তোমাকে আরেকটা বিষয় বলতে চাইছি, সেটা হচ্ছে আমাদের যে ক্লাসের সময় তার মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে। আমি ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনেকগুলো ক্লাস তোমাদেরকে দিতে পারিনি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তবে এখন থেকে মোটামুটিভাবে যেভাবে প্ল্যানিং করা হচ্ছে তাতে করে আমরা যদি রবি, বুধ এবং শনিবার রাত 10টার থেকে ক্লাস করি, তাহলে রবিবার এবং শনিবার হয়তো আমরা লাইভ দিতে পারবো এবং বুধবারটা আমরা রেকর্ডেড ক্লাস দিতে পারবো। যদিও এই সপ্তাহে আমরা এই ক্লাসটা দিতে পারছি না, কিন্তু কয়েকটা সপ্তাহ পরে বা আগামী সপ্তাহের দিকে আমরা হয়তো সেই রেকর্ডেড ক্লাসের জায়গায় আমরা লাইভ ক্লাস দিতে পারবো, শুধুমাত্র রবি এবং শনিবার। তোমাদের 600 অঙ্কের যে সিরিজের আমি অঙ্গীকার করেছি তোমাদের কাছে, সেটা আমি অবশ্যই পূর্ণ করব। তবে আজকের ক্লাসটা এই 600 অঙ্কের সিরিজের জন্য নয়, আজকের ক্লাসটা এক্সট্রা ক্লাস। ঠিক আছে? কোথা থেকে কোশ্চেন নেওয়া হয়েছে সেটা তো তোমাদেরকে বলে দিলাম। এবারে আমাদের ক্লাসটাতে আমরা চলে যাচ্ছি সময় নষ্ট না করে। ঠিক আছে? তো চলে আসছি প্রথম অঙ্কে। ঠিক আছে? 31 নাম্বার কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক আছে? তো তোমরা এই কোশ্চেনটা কিভাবে সলভ করবে বা করেছো, যারা পরীক্ষা দিয়েছো তারা হয়তো এটাকে করেওছো, তো সেটা কিভাবে করবে আমরা আমাদের যেভাবে শিখেছি সেইভাবে করব। দুটো সংখ্যার মধ্যে প্রথমটিকে 20% বৃদ্ধি করলে এবং দ্বিতীয়টিকে 20% হ্রাস করলে সংখ্যা দুটি সমান হয়। তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? প্রথম সংখ্যা হচ্ছে আমাদের n1, একে 20% বৃদ্ধি করা হচ্ছে। 20% মানে হচ্ছে 20% মানে তোমরা জানো যে এই 20% মানেই হচ্ছে আমাদের কত? 1/5 ফ্র্যাকশনে কনভার্ট করলে, তাহলে 1/5 বাড়ছে মানে 6 হচ্ছে 5-এর রেসপেক্টে। 5 যদি প্রথমে ছিল তাহলে 6 হবে। এইটা সমান হচ্ছে, দেখো দ্বিতীয়টা 20% হ্রাস করলে সংখ্যা দুটো সমান হয়ে যাচ্ছে। তার মানে কি? n2 ইন্টু এর 20% হ্রাস মানে 5-এর রেসপেক্টে 1 কম মানে হচ্ছে 4। ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি যখন ক্যালকুলেশন করবে, দেখো এটা কেটে যাচ্ছে, এটাতে কত হচ্ছে? 3 আর 2, 3 আর 2। তার মানে কি? n1 আর n2 এই দুটোর যেটা অনুপাত বা এই দুটোর যেটা আমরা এইভাবে যখন বাই করে লিখছি তখন কি পাচ্ছি? 2/3 পাচ্ছি। মানে n1 is to n2 সমান 2:3। তাহলে 2:3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলে? বোঝা গেল? 33 নাম্বার কোশ্চেন। ঠিক আছে? এই কোশ্চেনটা দেখো, 40 লিটার জল মিশ্রিত দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 3:2। ওই মিশ্রণ থেকে 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মিশ্রিত করা হলো। এই কাজটি পুনরায় আরো একবার করা হলো, নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত? ঠিক আছে?
তো এটা তোমরা অনেক ফর্মুলা দেখেছো, অনেক জায়গায় অনেকভাবে অঙ্কটাকে করে দেওয়া হয়, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে একদম বেসিক থেকে এটাকে বোঝানোর চেষ্টা করব, তোমরা কিন্তু মন দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। দেখো এই ধরনের কোশ্চেনে অনেক সময় কি থাকে না, পুরোটাই দুধ বলা থাকে, যেমন কোশ্চেনে বলে দিতে পারে যে 40 লিটার দুধ ছিল, তারপরে এই তোমার প্রসিডিওর যেটা দেওয়া আছে যে 10 লিটার তুলে নিয়ে তার বদলে জল তোলা হলো, মানে প্রথমে ইনিশিয়ালি 40 লিটার পুরোটাই থাকে অনেক সময় দুধ কোশ্চেনে। কিন্তু আমাদের এই কোশ্চেনে দেখো পরিষ্কার বলা আছে 40 লিটার যে জল মিশ্রিত দুধ প্রথম থেকেই রয়েছে, সেখানে জল এবং দুধের অনুপাত দেওয়া আছে 3:2, দুধ এবং জলের অনুপাত দেওয়া আছে 3:2। তার মানে এই যে 40 লিটার যে দুধ জল মানে জল মিশ্রিত দুধ, সেখানে তোমার 24 লিটার আছে 3:2 তে যদি করা হয়, ঠিক আছে। এটা কি করলাম বুঝতে পারলে তো, 40 ইন্টু 3/5, ঠিক আছে। এখান থেকে 24 লিটার পাচ্ছি, কাটাকুটি করলে 8 আসছে তো, তাহলে এখান থেকে 24 লিটার, এটা কিন্তু ওয়াটার, এটা হচ্ছে ওয়াটার না, এটা হচ্ছে মিল্ক মানে দুধ, ঠিক আছে এইটা। এবং এখানে এটা যদি 24 হয় তাহলে 16 লিটার বা 25 এমনি করেও করতে পারো, এইটা হচ্ছে আমার জল। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে 10 লিটার মিশ্রণ তুলে নেওয়া হচ্ছে, মিশ্রণেই তুলে নেওয়া হচ্ছে 10 লিটার, ঠিক আছে, এবং সমপরিমাণ দুধ মেশানো হচ্ছে। তাহলে এখানে কার চেঞ্জ হবে, কার চেঞ্জ হতে থাকবে, মানে কাকে বাড়ানো হবে, একজনের কিন্তু এই দুটোর ভেতরে একটা কিন্তু ক্রমশ কমতেই থাকবে, কথাটা বুঝলে, একটা কিন্তু ক্রমশ কমতেই থাকবে রেশিওতে, আরেকটা দেখো সে কিন্তু ক্রমশ বাড়তে থাকবে, ঠিক আছে, কিছুটা কমবে তারপরে আবার বেড়ে যাবে। তার মানে এইটাকে আমি ইন্ডিকেট করে রাখছি, সেই বিশেষ উপাদানটা দুধ হচ্ছে এমন একটা উপাদান যেটা কিন্তু ক্রমশ বাড়বে, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এইরকমই ঘটনা দেখা যাচ্ছে যে এটার মানে প্রত্যেকটাতেই দেখো দুধের পরিমাণটা কিন্তু বেশি আছে, ঠিক আছে। তাহলে সেই নিরিখে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারছি না, এটা একটা শর্টকাট হতে পারতো, যদি একটাতে বেশি থাকতো তাহলে সেটা অড ম্যান আউটের মতো, ওটাকে আগে বাদ দিতাম। এইবার আমাকে এখানে ক্যালকুলেশনটা করতে হবে, সেটা হচ্ছে আমার প্রথমে ছিল মিল্ক আর প্রথমে ছিল ওয়াটার, ঠিক। তাহলে প্রথমে মিল্ক ছিল আমার 24 লিটার আর ওয়াটার ছিল 16 লিটার, ঠিক। এরপরে তুমি এখান থেকে 40 লিটারের জায়গায় 10 লিটার, মানে 40 লিটার যে টোটালটা রয়েছে তার থেকে 10 লিটার বের করে নিচ্ছ, তাহলে 10 লিটারে এই রেশিওতেই ছিল, অর্থাৎ 3:2 রেশিওতেই ছিল, তার মানে 3/5, কাটাকুটি করো, তার মানে হচ্ছে 6 লিটার, তাহলে 6 লিটার তোমার মিল্ক বেরিয়ে যাচ্ছে, ঠিক। তার মানে এখানে হচ্ছে 18 লিটার, আর এখানে 4 লিটার ওয়াটার বেরিয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 12 লিটার, ঠিক। এরপরে নেক্সট যেটা আসছে নেক্সট স্টেপে, সেখানে কি করা হচ্ছে, এর সাথে যোগ করা হচ্ছে, কি যোগ করা হচ্ছে, দুধ, দুধ মানে মিশ্রণটার থেকে তুলে নিয়ে সম পরিমাণ দুধ মেশানো হচ্ছে, তাহলে এখানে 10 লিটার মিশ্রণ করা হলো, এখানে কিন্তু কোনো মিশ্রণ হলো না, 0 লিটার, কিচ্ছু চেঞ্জেস হলো না, ঠিক আছে, যেটা আমি প্রথমেই বলছিলাম। তাহলে এখানে হয়ে গেল তোমার 28 লিটার ইজটু 12 লিটার, ঠিক আছে, বুঝতে পারলে। এবার কিন্তু তোমার মিল্ক এবং ওয়াটারের রেশিও কিন্তু চেঞ্জ হয়ে এই 3:2 আর থাকলো না, এবারে হয়ে গেল 28:12, বুঝতে পারছো তো। তাহলে এইবারে তুমি যখন 10 লিটার তুলবে, এবারেও তো তুমি আবার প্রসিডিওরটা আরেকবার করবে, তখন তোমার কি হবে, এখানে এই 28 আর এটা হবে 40, ঠিক। তার মানে কত হচ্ছে, কাটাকুটি করলে তুমি পেয়ে যাবে 7 লিটার, তার মানে 7 লিটার বেরিয়ে যাচ্ছে দুধ, তাহলে এটা হচ্ছে 21 লিটার। আর এখান থেকে, আচ্ছা এটা নেক্সট স্টেপ বলে আমি এটা কালারটা চেঞ্জ করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, আমি এখানে কালারটা চেঞ্জ করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এখান থেকে 7 লিটার বেরিয়ে যাচ্ছে, আর এখান থেকে কতটা বেরোবে, এটা যদি 7 হয় তাহলে এটা হচ্ছে 3, টোটাল তো 10 বেরিয়েছে, তার মানে এটা কত হয়ে যাচ্ছে, 9 লিটার, তাহলে 9 লিটার জল থাকছে, আর এটা হচ্ছে 21 লিটার দুধ,
এরপরে যখন মেশানো হচ্ছে তখন কিন্তু দুধ মেশানো হচ্ছে, তাহলে এখানে 10 লিটার দুধ মিশ্রিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার 31 লিটার। আর এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জেস হচ্ছে না, এটা হচ্ছে 9 লিটার। তাহলে এটা হচ্ছে আমার স্টেপ বাই স্টেপ, যখন আমার দুটো স্টেপ থাকলো তখন আমি এভাবে সহজে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি। এটা তোমাকে আমি একেবারে বেসিক থেকে বুঝিয়ে দিলাম যে 31 আর 9 হচ্ছে এর উত্তরটা, ঠিক আছে, এইটা হবে এর উত্তর। কিন্তু পরীক্ষা হলে তুমি এই জিনিসটা যদি করো তাহলে তোমার সময় চলে যাবে, আরো যদি স্টেপটা বেশি হয় তখন কিন্তু সমস্যাটা বাড়বে, বই কমবে না, ঠিক আছে। তাহলে এটাকে আমাদেরকে সেট অ্যাসাইড করার জন্য এটার আমাদের কি উপায় থাকতে পারে, ঠিক আছে। সেই উপায়টা হচ্ছে তোমার, আমরা এখানে একটা শর্ট ট্রিক্স ইউজ করব, সেটা হচ্ছে যে আমাদের দেখো লক্ষ্য করে যে আমাদের প্রথম স্টেপটা মনে করো, প্রথম স্টেপে আমাদের প্রথম যে স্টেপ ছিল চব্বিশ লিটার এবং 16 লিটার, ঠিক আছে, 24 লিটার এবং 16 লিটার। এই 24 লিটার 16 লিটারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনিশিয়ালি, আমি এই জায়গায় তোমাকে অঙ্কটা করে দেখাচ্ছি, এই জায়গাতে এটা গেল আমার মেথড 1, এখানে হচ্ছে আমার মেথড 2। মেথড 2টা কি, সেটা হচ্ছে যে ইনিশিয়ালি আমার এই দুটোর ভেতরে কোনটা চেঞ্জেস হচ্ছে না, সেটা হচ্ছে জলটা, ঠিক আছে, জলটার আমার কোনো চেঞ্জেস হচ্ছে না, তাই তো। তাহলে প্রথমে ইনিশিয়ালি যেটা ছিল সেটা হচ্ছে আমার 16 লিটার, এটা ইনিশিয়াল। আর ফাইনালি কি দাঁড়াচ্ছে, এটা থেকে 4 লিটার কমে হয়ে যাচ্ছে এটা 12 লিটার, ঠিক, বুঝতে পারলে। এটা কিন্তু পুরোটাই জলের, অনলি জলের ক্ষেত্রে। কেন না, এখানে জলের কোনো চেঞ্জেস হচ্ছে না এই প্রক্রিয়াতে, সেটাকেই তোমাকে নিতে হবে। 16 লিটার ছিল প্রথমে, সেইটা আমরা যখন এক স্টেপ দেখলাম তখন আমরা দেখছি যে তোমার এইভাবে তুমি দেখতে পাচ্ছ 6 লিটার এটা বেরিয়ে যাচ্ছে, আর মানে 2 এর 5 করলে কত আসবে, 4 লিটার, 4 লিটার বেরিয়ে গেলে কত হচ্ছে 12 লিটার, এটা একটা স্টেপে। এরপরে এইটাকে আমরা রেশিও করব, রেশিও করলে এটা আসছে 4 আর 3। তার মানে ইনিশিয়ালি যদি 4 লিটার ছিল তাহলে একবার এই প্রক্রিয়া করার ফলে তোমার ফাইনালি জলের পরিমাণটা দাঁড়ালো 3 রেশিওতে। 4 লিটার যদি ছিল তাহলে সেটা 3 লিটার হয়ে গেল। প্র্যাকটিক্যালি ছিল প্রথমে 16 লিটার, সেখান থেকে 12 লিটার হলো, এটা তো তুমি দেখলে এখানে। জাস্ট এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো। এবারে এটাকে কবার করতে হবে, এখানে যতবার বলবে ততবার তুমি গুণ করবে, মানে এখানে যদি 2বার বলে তাহলে স্কয়ার হবে, যদি 3বার বলে তাহলে কিউব হবে, জেনারেলি 2 বা 3বার থাকবে, ঠিক আছে, পরীক্ষাতে। তাহলে এটা সেভাবেও করতে পারো, বা আমরা যেভাবে সাকসেসিভ কেস করেছি এইভাবেও করতে পারো। তাহলে সাকসেসিভ 2বার আছে, একবার, আর কাজটি পুনরায় করা হচ্ছে 2বার। তার মানে 16 লিটার যদি ছিল তাহলে লিটার লিখছি না, 16 থাকলে এটা হয়ে যাচ্ছে 9। তার মানে আমি তো দেখলাম প্রথমে আমার 16 লিটারই ছিল ওয়াটার, তাহলে এখন হয়ে যাচ্ছে এই 16 লিটারটা ফাইনালি আমার দাঁড়াচ্ছে 9 লিটার। তাহলে 9 লিটার যদি আমার ওয়াটার দাঁড়ায় ফাইনালি, তাহলে আমার এই পুরো প্রক্রিয়া করার পর আমি এক লাইনে এটাকে বুঝতে পারছি আমার টোটালটা 40 এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তাহলে এটা কত হবে 31 লিটার। তাহলে 31 ইনটু, এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এটা কিন্তু তোমাকে কনসেপচুয়াল বুঝতেই হবে, এই লাইনটাকে তোমাকে বুঝতে হবে, এইভাবে বুঝতে হবে, ঠিক আছে। এবং আমি খুব সুস্থভাবে খুব ঠান্ডা মাথায় তোমাদের ধীরে ধীরে বোঝালাম,
কারণ পরীক্ষা হলে তুমি যাই করো না কেন, এই টেকনিকটাকে যদি তুমি রপ্ত করতে পারো, তাহলে এখানের যে বড় সিস্টেমটা দেখলে এত বড় কিছু করার দরকার নেই, কিন্তু তোমার বেসিকটা না ক্লিয়ার থাকলে এই লাইনটা তুমি বুঝতে পারতে না। যেটা আমি এখানে তোমাকে করে দেখালাম, এই লাইনটা কিছুই বুঝতে পারতে না, ওই জন্য বেসিকটাকে তোমাকে আমি কিন্তু শিখিয়ে দিলাম। ওকে, তাহলে 33 নম্বর কোশ্চেন হয়ে গেল। আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। ঠিক আছে, এই আগের কোশ্চেনটা কিন্তু অনেক বোঝার কোশ্চেন ছিল, এই কারণে আমি খুব ঠান্ডা মাথায় তোমাদেরকে বোঝালাম। চলে আসছি পরের 35 নাম্বার কোশ্চেনটা, দেখতে পাচ্ছ স্ক্রিনে। ঠিক আছে, একটা ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যের একটা স্টেশনের উপর দণ্ডায়মান একজন ব্যক্তিকে অতিক্রম করে এবং 22 সেকেন্ডে স্টেশনটিকে অতিক্রম করে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? সরি, ট্রেনটার গতিবেগ কত? ঠিক আছে, এখানে দৈর্ঘ্য বলতে পারে আবার গতিবেগও বলতে পারে, যেরকম বলবে যেরকম কেস হবে সেরকম তুমি উত্তরটা করবে। এখন আমি ট্রেনের দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি টি। ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য, এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, এটা তোমার লেখার দরকার নেই, তোমার জানলেই হলো ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এই যে ট্রেনটা দেখছো, এই ট্রেনটা কি করছে, 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যের, সে যত বড়ই দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম হোক না কেন, স্টেশনের উপর দণ্ডায়মান একজন ব্যক্তিকে অতিক্রম করছে, মানে কি তার গতিবেগ কত হবে তখন? টি, যতটা ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে, ব্যক্তিকে অতিক্রম করা মানে কি, ব্যক্তিকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা বা তার গতিবেগ, এটা হচ্ছে ট্রেনের গতিবেগ। এইটা সমান, সবসময় সমানই থাকবে, কিন্তু এবার কি করছে, 150 মিটার দৈর্ঘ্যের একটা স্টেশনকে অতিক্রম করছে, একজন ব্যক্তি অতিক্রম করে এবং 22 সেকেন্ডে স্টেশনটাকে অতিক্রম করছে, তাহলে এই 150 মিটারটা অতিক্রম করতে তার সময় নিচ্ছে তখন সে 22। বাস এইটা ক্যালকুলেশন করে দিলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ টি, টি পাবে, মানে এখানে 22t, আর এটা যদি বিয়োগ করি তাহলে আসছে 12t, তাহলে 12t ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ইন্টু 150 পাবে তো। তাহলে টি সমান কত পাবে, টি বাই 10 করে নাও, এটাই আমার গতিবেগ, আমার যেহেতু গতিবেগ বের করতে বলেছে, তাহলে টি বাই 10 করে দাও, 150 বাই, এখানে তুমি কত পাচ্ছ, 12। এত কি কিসে পাচ্ছ তুমি, মিটার পার সেকেন্ডে পাচ্ছ, এত মিটার পার সেকেন্ডে পাচ্ছ। একে কিলোমিটার করতে গেলে 150 বাই 12 ইন্টু তুমি কি করবে, 18 বাই 5 দিয়ে গুণ করবে, তাহলে তুমি পাবে কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ক্যালকুলেশন করে দাও, এটা হচ্ছে 2, এটা হচ্ছে তোমার 3। ঠিক, এবারে এটাকে কাটো, 5 দুগুণে 10, তাহলে হচ্ছে কত, 45 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল কোশ্চেনটা? খুব সিম্পল কোশ্চেন, আমরা কিন্তু উইদাউট ফর্মুলা এই কোশ্চেনটাকে সলভ করতে পারি। এখানে যদি তোমাকে ট্রেনের দৈর্ঘ্য বলে থাকতো, তাহলে তুমি শুধু টিটা বার করতে। বোঝা গেল? এটা কিন্তু গতিবেগ, এটা মনে রাখবে, এটা কিন্তু গতিবেগ। আমরা দুটোতেই গতিবেগ বের করে নিলাম, যখন ব্যক্তিটাকে অতিক্রম করছে সেই একই গতিবেগে কিন্তু প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, তাহলে এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। সেই ফর্মুলাটাকে, সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অঙ্কটা করতে পারছি। চলে আসছি নেক্সট কোশ্চেনে, অনেকগুলো অঙ্ক রয়েছে, অনেক কোশ্চেন আমাদেরকে করতে হবে। ঠিক আছে, একটু ফাস্ট করছি এবারে। দেখো, একটা বিদ্যালয়ের একটা শ্রেণীতে একদল ছাত্র এত টাকা চাঁদা সংগ্রহ করে, শ্রেণীতে যতজন ছাত্র তত সংখ্যক চাঁদা, এরকম যখন যত তত এরকম থাকবে। ঠিক আছে, মনে রাখবে রামকৃষ্ণ ঠাকুরের মতো যত মত তত পথ, এরকম যত তত যখনই থাকবে তখনই কিন্তু তুমি কি করবে, রুট আন্ডার করে দিবে কত, 9216। ঠিক আছে, এবারে এটা তো ক্যালকুলেশন করা তোমার জটিল মনে হতে পারে, তাহলে যে কোনো আমাদের যে স্কোয়ার রুট বার করার পদ্ধতি বলো বা যেভাবে খুশি তুমি এখানে বের করতে পারো। আমি তোমাদেরকে ক্লাসিক রুলটাই শিখিয়ে দিচ্ছি, যেটা আমাদের আমরা ক্লাসিক্যালি মানে ক্লাসিক করি, আমাদের শর্ট যে টেকনিক সেটাও কিন্তু রয়েছে, সেটা আমাদের ক্লাসে দেখে নেবে, অবশ্যই কিন্তু গিয়ে দেখে নেবে। এই সংক্রান্ত স্কোয়ার রুট বের করার আমাদের যে শর্ট টেকনিক রয়েছে সেটা অবশ্যই দেখে নেবে। তাহলে দেখো এখানে 9216, ঠিক আছে, এখানে তোমরা জানো 9 9 হচ্ছে 81, তাহলে হচ্ছে 1116, এটা 18 হচ্ছে। ঠিক আছে, এবারে দেখো এটাকে যখন তুমি 6 দিয়ে গুণ করবে তখন 1116 চলে আসছে, মানে 96, মানে 96 হচ্ছে এই প্রশ্নের
সঠিক উত্তর। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। আচ্ছা, এটার কোশ্চেনের উত্তরটা তো বুঝতে পারলে, এইটা হবে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো 41 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনে কিন্তু এরকম ভাবেই ছিল, সবগুলো কিন্তু অঙ্কের কোশ্চেন ছিল না। সেই বিষয়টাকে মনে রেখে আমরা কিন্তু কোশ্চেনটা করেছি, পরপর যেখানে অঙ্কের কোশ্চেন রয়েছে সেগুলো নিয়েছি। এখানে কি বলছে, 7 দিয়ে বিভাজ্য এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ রাখছে। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমরা, এই সংখ্যাটাকে যদি আমরা দেখি যে এই সংখ্যাটা কি যেটা এইগুলো দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে সেটাই হচ্ছে কিন্তু লসাগু। তাহলে 8, 12, 16 লসাগু আমি কি টেকনিক তোমাদেরকে শিখিয়েছি, এদের এলসিএম বা লসাগু যখন বের করবে, সব থেকে বড় সংখ্যাটা দেখো সেটাকে লসাগু ধরে নেবে। সেটা দেখো 8 দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, কিন্তু দেখো প্রবলেম করছে এই 12টা, এখানে 3-এর একটা অভাব রয়েছে, এইবারে কিন্তু 12 দিয়েও যাবে, তাহলে 48 হচ্ছে এর এলসিএম। তার মানে কি 48 দিয়ে এগুলো ভাগ করা যায়, কিন্তু আমার ভাগশেষ রাখতে হবে। ঠিক আছে, এবং পাশাপাশি আরেকটা শর্ত দেওয়া আছে যে 7 দিয়ে বিভাজ্য, তাহলে তোমাকে সংখ্যাটা কিরকম হবে দেখো, 48 ইন্টু n কিছু একটা এমন সংখ্যা বসবে যার সাথে 3 অবশিষ্ট থাকবে এবং এটা 7 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, এইবারে তোমাকে কি করতে হবে, ট্রায়াল এরর মেথড, n এর মান 0 থেকে বসিয়ে যাও। ঠিক আছে, 0 থেকে বসিয়ে চলো, 0 দিলে এটা তো 0 হয়ে যাচ্ছে, তার মানে সেটা হবে না। তাহলে এখানে n এর মান 1 থেকে বসিয়ে চলো, 1 2 করে তুমি বসিয়ে চলো। দেখো সব থেকে ছোট সংখ্যা, মানে আমরা ছোট সংখ্যাটা মানে 1 ধরে শুরু করব, 1 ধরলে হচ্ছে 51। ঠিক আছে, সেটা 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, কিন্তু এটা ডিভিজিবল হতে হবে। তাহলে এটাকে 2 দাও, 2 দিলেও দেখো 96, 99, এটা 7, সেটাও কিন্তু ডিভিজিবল হচ্ছে না। 3 দিলে কিন্তু এটা মিলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 144 প্লাস 3 বাই 7 করলে দেখো 147 বাই 7, এটা 21 দিয়ে ডিভিজিবল হয়, তাই তো? তার মানে 147 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 147 সংখ্যাটা। বুঝতে পারলে? চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো 42 নম্বর কোশ্চেন। এখানে কি বলেছে, এ বি সি এর 3 জনের একত্রে দৈনিক আয় এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে 300। ওকে, এবারে এ আর সি এর একত্রে হচ্ছে 188, তেমনি ভাবে বি আর সি এর একত্রে হচ্ছে 152। তাহলে এই দুটোকে যখন আমরা যোগ করব, মানে এ প্লাস বি প্লাস 2c করব, তাহলে তখন এখানে কত পাবে, যোগ করো তুমি, 340 পাচ্ছ, তাই তো? তাহলে এটা যদি 340 হয়, তাহলে এখান থেকে আমরা এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, এ প্লাস বি প্লাস সি বাদ দিচ্ছি, তাহলে এখানে 300 বাদ যাবে, তাই তো? তাহলে এখান থেকে পাচ্ছি সি এর ভ্যালুটা কত পাচ্ছি, 40। তাহলে সি এর দৈনিক উপার্জন কত, বুঝতেই পারছো, 40 হচ্ছে এই প্রশ্নে সঠিক উত্তর। খুব ইজি একটা যোগের অঙ্ক, কিন্তু এটা কিন্তু প্লেন একটা যোগের অঙ্ক, এর বেশি আর কিছুই না। ঠিক আছে, ইকুয়েশন তোমার যদি জানা থাকে, তাহলে ইকুয়েশন সলভ করলে এটা তুমি অনায়াসে করতে পারবে, তাই তো? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, এটা হচ্ছে একটা খুব মানে কমন কোশ্চেন, যেটা বিভিন্ন ধরনের পরীক্ষাতে পড়ে বা পড়েছে। এই অঙ্কর এই পার্টটা যেটা দেখছো, এটা কিন্তু তোমাদের আগে কলকাতা পুলিশ ডব্লিউবিপি কোনো একটা পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, তো এখানে তোমার ক্যালকুলেশনের থেকে তোমাকে কিন্তু এই টাইপের অঙ্কগুলো মার্কেটে খুব অ্যাভেলেবেল আছে। মার্কেট বলতে আমি বলছি ইউটিউব মার্কেটে। ঠিক আছে, অনেক শর্ট ট্রিক্সের দেখবে যে ইউটিউব চ্যানেল বা ক্লাসগুলো রয়েছে, সেখানে এগুলো শেখানো হয়। তো আমারও যে শর্টসগুলো, কিছু শর্টস রয়েছে ইউটিউব শর্টস, সেখানে এগুলো শর্ট টেকনিক আমি শিখিয়েছি। তো এখানে আমি তোমাকে লং মেথডটাতে শেখাবো, এবং এটার আমি জাস্ট তোমাকে বলে দেব যে শর্টটা কি। ঠিক আছে, শর্ট টেকনিকটা কি আগে বলে দিই। শর্ট টেকনিকটা, মেথড 1 বলছে যে এই রকম যদি স্ট্রাকচার থাকে, যেখানে দেখো এইখানে এইটা এবং এইটা কাটাকুটি করলে 5 আসছে, যদি তুমি মনে মনে কাটো
তাহলে দেখো এটা 5 আসছে তো। এরকম যখন সিচুয়েশন হবে তখন উত্তরটা হবে ডাইরেক্ট, এখানে যটা 9 রয়েছে 9 9, আর এখানে যতগুলো 9 রয়েছে ততগুলো 0। দ্যাটস অল। এটাই হচ্ছে কিন্তু উত্তর, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে এটা সেই মেকানিক্যাল হয়ে গেল, এটা আমরা কিন্তু অঙ্কের মাধ্যমে দেখাতে পারলাম না। তো সেটাকে দেখানোর জন্য আমরা কিভাবে অঙ্কে এটা করব দেখো। এটা হচ্ছে 1 এর 5 আছে, এটাকে আমি লিখছি যেমন a পূর্ণ b এর c, এটাকে আমরা লিখতে পারি a প্লাস b বাই c, এটা তোমরা জানো। তাহলে এটাকেও আমরা এইভাবে লিখবো, এখানে একটা ব্র্যাকেট ইউজ করব, সেটা হচ্ছে 999 প্লাস 494 বাই 495 ইন্টু 99। ঠিক আছে, আপত্তি নেই। তাহলে এখানে 1/5 এটা কিন্তু সব সময় বাইরে থেকে যাবে। এখানে কি থাকছে, এটাকে আমি 999 লিখলাম, এটাকে লিখলাম 495 মাইনাস 1 লিখতে পারি বাই 495 ইন্টু 99। তাহলে এখানে হচ্ছে 1/5। ঠিক আছে, এখান থেকে হচ্ছে তোমার 999, এখানে হচ্ছে এইটা বাই এইটা মানে 1, আর এইটা বাই এইটা মানে 1/495 ইন্টু 99। ঠিক আছে, তাহলে 1/5 প্লাস এই দুটোতে হচ্ছে 1000 মাইনাস 1/495, আপত্তি নেই। এখানে হচ্ছে নেক্সট স্টেপে 1/5, এই জায়গাতে তোমার কি হবে, এটার সাথে এটা গুণ হবে, আবার এটার সাথে এটা গুণ হবে। তাহলে ব্র্যাকেটটাকে আমি আর এখানে এই স্টেপে নেব না, এখানে আমি এই স্টেপে আর ব্র্যাকেটটা নিচ্ছি না। ওকে, ডাইরেক্ট চলে যাচ্ছি, এই দুটোতে গুণ করব 99000, আবার এখানে গুণ করব। ঠিক আছে, তাহলে কাটাকুটি, যে কারণে আমি তোমাকে বলছিলাম যে এখানে 1-এর 5টা থাকলেই কিন্তু চলে আসছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ এটা কেটে যাচ্ছে, প্লাস থেকে মাইনাস, বিয়োগ হলে 0 হচ্ছে, কেটে যাচ্ছে মানে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কেটে যাওয়া নয়, তখন ভাগ হলেই কিন্তু আমরা কেটে যাওয়া বলি। যাই হোক, এটা 99000 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো, একটা অর্থমূল্যের সরি একটা অর্থমূল্যের সমান সুদের হারে, ঠিক আছে, একটা অর্থমূল্য মানে যেমন ধরে নাও সাপোজ 100 টাকা, 100 টাকা 1 বছরের সুদ হচ্ছে তোমার 2 টাকা। সাপোজ আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 2 টাকা। তাহলে 100 টাকার 2 বছরের সুদ কত হবে? 4 টাকা। এটা কিন্তু সিম্পল ইন্টারেস্ট, সরল সুদের ক্ষেত্রে হয়। 3 বছরে, এটা 1 বছর, এটা হচ্ছে 2 বছর, তাহলে 3 বছরে কত হবে? 6 টাকা। তাহলে তুমি বলো 50 বছরে কত হবে? ঠিক আছে, 50 বছরে কত হবে? 100 টাকা। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারছো যে এখানে জাস্ট কিন্তু এই সংখ্যাটা গুণ হয়ে যাচ্ছে, তাই তো? এটা জাস্ট গুণ হতে থাকছে। 3-এর ক্ষেত্রে 3 দুগুণে 6 হলো, তাহলে 50-এর ক্ষেত্রে 50 দুগুণে 100 হলো, তাই তো? তাহলে এখানে 6 বছর হোক আর 9 বছর হোক, সরল সুদ যেটা হবে সেটা কিন্তু তাদের রেশিও হবে। তার মানে কি, আমার 6 বছরে আর 9 বছরের রেশিও, বুঝতে পারছো? এখানে 100 টাকা হোক 500 টাকা হোক, কিন্তু এই দুটোর যে রেশিও সেটা সব সময় হবে 2:3। ঠিক আছে, এটা কনসেপ্ট, পুরো কনসেপ্ট বেস, এটাকে তোমাকে ভাবতে হবে, পুরো কনসেপ্ট বেস। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি নেক্সট কোশ্চেনে। এখানে দেখো বলেছে 12টা বেল্ট আর 30টা ওয়ালেটের দাম এত, তাহলে 4টা বেল্ট। দেখো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটাকে 3 দিয়ে ভাগ করে দিলে আমার কিন্তু কাজটা হয়ে যাচ্ছে, তাহলে আমি একে জাস্ট 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 3 দিয়ে, এটা হচ্ছে 3 2 এ 6, এটা 27 29 হচ্ছে, 3 9 27। ঠিক আছে, 3 9 27, এখানে আমার উত্তর এইটা হবে। এরপরে হচ্ছে 3 9 হলো 27, 29 মানে 2 4, 3 8 24। ঠিক আছে, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে 29 যদি আরো থাকতো, মানে 29 যদি থাকতো, তাহলে আমাকে কিন্তু চেক করতে হতো। আমি কিন্তু উত্তরটা একটা স্টেপে বুঝতে পারছি, তোমাকেও পরীক্ষা হলে এরকম দেখে নিয়ে কাজ করতে হবে।
চলে আসছি পরের কোশ্চেনে। দেখো, যদি এ এর আয় বি এর থেকে 25%, এ এবং বি দুটো ক্যারেক্টার রয়েছে, ঠিক আছে, 25% মানে ফ্র্যাকশনে কনভার্ট করে নাও, এটা হচ্ছে 1/4। তাহলে কি বলছে, এর আয় বি এর থেকে, মানে বি এর জায়গায় লেখো 4, আর বেশি বলেছে, তার মানে 4 থেকে 1 বেশি মানে হচ্ছে 5। বুঝতে পারলে? তাহলে বলছে বি এর আয় এর থেকে শতকরা কত কম, এর তো কম, তাহলে কত কম হচ্ছে, কার সাপেক্ষে, এর থেকে, তার মানে এ কে নিচে নাও, আর কত কম আছে, 1 কম আছে, একে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ নিয়ে নাও 20%। বুঝতে পারলে? যদি বুঝতে না পারো তা আরেকবার আমার এই মানে ক্লাসটা আরেকবার ওখানে দেখে নেবে, ঠিক আছে? কারণ অনেকগুলো অঙ্ক করতে হবে, আমাদের অর্ধেক অঙ্ক প্রায় হয়ে এসছে, তো আরো অনেক অঙ্কগুলো অঙ্ক রয়েছে। দেখো, দুটো বস্তু এক্স এবং জেড এর মূল্যের অনুপাত 1:3, 1:3। যদি অন্য একটা বস্তু ওয়াই এর মূল্য, তাহলে এক্স, ওয়াই আর জেড আছে, তার ভেতরে এখানে কি বলেছে, ওয়াই এবং জেড এর মূল্য এইটা। তাহলে ওয়াই এর, আচ্ছা এবারে বলছে যদি অন্য একটা বস্তু ওয়াই এর মূল্য 40 হয়, যেটি, ঠিক আছে, ওয়াই এর মূল্য হচ্ছে 40, যেটা হচ্ছে এক্স এবং জেড এর গড়। তাহলে এদের গড় যদি করি, তার মানে এটাকে ধরো আমি এক্স আর এটা 3x ধরলাম, তার মানে এদের গড় হচ্ছে 2x, তাহলে 2x সমান হচ্ছে 40। তাহলে বলছে জেড এবং এক্স এর মূল্যের পার্থক্য কত, এখানে জেড এবং এক্স এর মূল্যের পার্থক্য কত, 3x আর x এর ভেতর মূল্যের পার্থক্য 2x, মানে 2x মানেই হচ্ছে 40। তাহলে 40 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটাকে করেছে, কিচ্ছু নেই কোশ্চেনটাতে, এটা ক্যালকুলেশনের কিচ্ছু নেই। বুঝতে পারছো তো? তো এরকম ট্রিকি কোশ্চেন তোমাদের কিন্তু পুলিশের পরীক্ষাতে অবশ্যই অবশ্যই আসবে। তাই আমার এই এক্সট্রা ক্লাসের ভেতরে তোমাদেরকে এই ধরনের অঙ্কগুলো রপ্ত করানো হচ্ছে, ঠিক আছে? আমরা খুব শিগগির আমাদের যে 600 অঙ্কের সিরিজ রয়েছে সেটা চালু করব, এবং বাকি আমাদের অঙ্কগুলো প্রায় 100 অঙ্ক রয়েছে, সেটা আমাদের হয়তো 3 থেকে 4টা ক্লাসের ভেতরে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখছো 56 নম্বর কোশ্চেনে। একটা শ্রেণীতে বালক এবং বালিকার সংখ্যার অনুপাত 11:9, তার মানে 11x যদি বয় থাকে, তাহলে গার্লস আছে কত, 9x। ঠিক আছে, এখানে কিন্তু তোমাকে এইভাবেই নিতে হবে, কারণ কি, দুটোতে আলাদা আলাদা চেঞ্জেস হয়েছে। কি হয়েছে, 30% এবং এর এত পাস করেছে, ঠিক আছে? তাহলে এর যদি 30% তুমি বের করতে চাও, 30% মানে কত, 30% মানে কত, 3/10, মানে 11x বাই ইন্টু 3/10, এটা পাস করেছে। তার মানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 33x বাই 10। একই রকম ভাবে এর ক্ষেত্রেও 20% পাস করেছে, 20% পাস করেছে, তাই তো, 20% পাস করেছে। তাহলে 20% মানে কত বলো, এখানে হচ্ছে 9x ইন্টু 2/10, তার মানে কত হচ্ছে, এখানে আমার কত হচ্ছে বলো, 18x বাই 10। তো এটা টোটাল, এটা তো টোটাল, ওভারঅল এটা কি হচ্ছে, যোগ হচ্ছে। তার মানে কি, 33 আর 8 8 3 হচ্ছে 11, 41, 51x বাই 10, এইটা পাস করেছে কত রেসপেক্টে, টোটাল 20 রেসপেক্টে, 20x টোটালটা কত, এই টোটালটা 20x, 20x এর রেসপেক্টে, তাহলে 100 রেসপেক্টে কত, মানে 51x বাই 10 বাই, যেহেতু 1/20, তাহলে আমরা এখানে এইভাবে লিখছি 20x ইন্টু 100 করে দাও, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি কি পাবে, এইটা কাটছে, এইটা কাটছে, এইটা কাটছে, মানে নিচে একটা 2 থাকছে, এবারে এইটাকে কেটে দাও, তার মানে 51 অর্ধেক মানে 25.5 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, 25.5 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো,
60 নাম্বার কোশ্চেন, এক্স একটি কাজ ওয়াই এর দ্বিগুণ গতিতে সম্পন্ন করে। ঠিক আছে, তাহলে এখানে কর্মদক্ষতা বলা আছে, তাহলে দুটো ক্যারেক্টার এক্স এবং ওয়াই। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি তাদের এফিসিয়েন্সিটা দেওয়া রয়েছে। এক্স একটি কাজ ওয়াই এর দ্বিগুণ গতিতে, ওয়াই যদি 1 গুণ করে তাহলে এর হচ্ছে দ্বিগুণ। তাহলে এফিসিয়েন্সি মনে রাখবে সব সময় কিন্তু টাইমের ব্যস্তানুপাত, অর্থাৎ এফিসিয়েন্সি যার বেশি তার টাইম কম লাগবে, যার এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কম তার ক্ষেত্রে বেশি টাইম লাগবে, এবং যার ক্ষেত্রে বেশি তার ক্ষেত্রে এফিসিয়েন্সি যার বেশি তার ক্ষেত্রে কম সময় লাগবে, এফিসিয়েন্সি যার কম তার ক্ষেত্রে বেশি সময় লাগবে। বুঝতে পারছো, মানে অপোজিট এদের রিলেশনটা, এর কম হলে এটা বেশি, এটা বেশি হলে এটা কম। ঠিক, তাহলে টাইমের ক্ষেত্রে কি হবে, এটা হবে উল্টো রেশিও, মানে 1:2। দ্যাটস অল। এবার তোমার কি বলা আছে, ওয়াই এর একা কাজটি করতে 24 দিন সময় লাগে, তাহলে এটার লাগছে 24 দিন। ঠিক, তাহলে বলছে তারা একসাথে কাজটা করলে কত দিনে কাজটা শেষ হবে। বুঝতে পারছো, তাহলে এরা যদি একসাথে কাজটা করে তাহলে কত দিনে সময় লাগবে। তাহলে এইখানে তোমার যেটা সময় লাগবে, তারা একসাথে কাজটা করলে কতদিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইভাবে না লিখে আমরা এইভাবে যদি লিখি, এফিসিয়েন্সি এর ক্ষেত্রে হচ্ছে 2, এর ক্ষেত্রে হচ্ছে 1। তোমরা যেটা পরিচিত আমি সেই আকারটা দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এর ক্ষেত্রে সময় লাগছে 1, এর ক্ষেত্রে সময় লাগছে আচ্ছা, এর ক্ষেত্রে সময়টা দেওয়া আছে, দেখো এক্স এর ক্ষেত্রে না, ওয়াই এর ক্ষেত্রে এটা দেওয়া আছে 24। তাহলে এই যে টোটাল ওয়ার্কটা, এটা আমরা জানি না, টোটাল ওয়ার্কটা তুমি এখান থেকে বের করে নিতে পারো, এটা হচ্ছে 24। তাহলে এখানে কত হবে, এটা হবে 24, এটা 2 কখন হবে, যখন এটা 12 দিন টাইম লাগবে, তার মানে এর ক্ষেত্রে 12 দিন লাগবে। ঠিক আছে, এবার টোটাল কাজটা হচ্ছে 24, এই দুটোতে যখন আমরা যোগ করব তখন কি হবে, তাদের যৌথ এফিসিয়েন্সিটা হয়ে যাচ্ছে 3। সেই যৌথ এফিসিয়েন্সি নিয়ে এই 24 দিনের কাজ কত দিনে করতে পারবে, 2 আর 1 হচ্ছে 3, 3 দিয়ে ভাগ করে দাও, মানে 8 দিনে করতে পারবে। বুঝতে পারলে, চলে আসছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 61 নাম্বার কোশ্চেন। দেখো, অমল এবং বিমল, এ এবং বি একটা ব্যবসা শুরু করছে, অমল 9 মাসের জন্য। তাহলে এখানে ব্যবসার ক্ষেত্রে মনে রাখবে টাইম এবং ইনভেস্টমেন্ট এই দুটোর যেটা গুণফল সেইটা তোমাকে কিন্তু প্রফিট সেই রেশিওতে দেবে, মানে যার টাইম কম এবং মানে কম বেশির ব্যাপারটা নয়, এখানে টাইম এবং ইনভেস্টমেন্ট এই দুটোর যৌথ এফেক্টে তাকে প্রফিট কিন্তু দেবে। যার ক্ষেত্রে একটা বেশি একটা কম, তার ক্ষেত্রে যেমন প্রভাবটা দেবে, ঠিক তেমনি ইনভেস্টমেন্ট ধরে নাও তোমার ক্ষেত্রে তুমি 2 মাস ইনভেস্টমেন্ট করলে কিন্তু বেশি টাকা দিয়েছো, ঠিক আছে, তোমার এক ধরনের প্রফিট আসবে। এবং তুমি কম সময় না দিয়ে বেশি সময় দিচ্ছ কিন্তু কম ইনভেস্টমেন্ট করছো, তখন কিন্তু আলাদা রকম বা একই রকম তোমার এটার প্রভাব পড়বে। মানে এই দুটোর যৌথ কি বলবো, যৌথভাবে এই দুটোর কিন্তু এফেক্ট পড়বে তোমার এই প্রফিটের উপরে। ঠিক আছে, তাহলে এখানে টাইমটা দেখো দেওয়া রয়েছে, টাইম হচ্ছে এখানে একজনের 9 মাস, একজনের 6 মাস, বিমলের 6 মাস। তাহলে 9 মাসকে আমরা 9 লিখছি, 9 এর 12 অ্যাকচুয়ালি লেখা কথা বছরের শেষে, আমরা এটাকে 9 লিখলাম, বিমলের ক্ষেত্রে এটা হচ্ছে 6। ঠিক আছে, এরপরে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, তাদের যে ইনভেস্টমেন্ট সেটা দেওয়া আছে, দেখো 500 টাকা দিয়েছে, তাহলে এ দিচ্ছে 500 টাকা। ঠিক আছে, এর পরিমাণটা তোমাকে বের করতে হবে, এটা আমাদের দেওয়া নেই।
এরপরে কি বলছে, যদি মোট এত টাকা লাভ হয় তাহলে সেখান থেকে বিমল পাচ্ছে 46। তাহলে বিমল পাচ্ছে 46, টোটালটা হচ্ছে 69, মানে এখানে মানে এই জায়গাতে তোমার আসছে 23। টোটালটাই মিলিয়ে হচ্ছে এদের ইনভেস্টমেন্ট যেমন ভাবেই হোক না কেন, এদের যেটা প্রফিটের রেশিও, এটা হচ্ছে প্রফিট রেশিওটা হচ্ছে 23:46। কারণ আমরা 23:46 কোথা থেকে পেলাম, বিমলেরটা 46 দেওয়া আছে, টোটালটা দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা অমলেরটা পেয়ে গেলাম। বুঝতে পারছো তো? তার মানে কি, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, প্লেন কথাতে। তাহলে এখানে এটা হচ্ছে 45, তার জন্য যদি 1 হয়, 4500 জন্য যদি তোমার 1 হয়, তাহলে 9000-এর জন্য 2 হবে। তাহলে 9000 হতে গেলে এই অ্যামাউন্টটাকে কত হতে হবে? পরিষ্কার বোঝা যাচ্ছে এটা হতে হবে 1500 টাকা। বুঝতে পারলে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, খুব ঠান্ডা মাথায় বুঝবে, অঙ্কগুলো কিন্তু খুব সিম্পল। দেখো এই কোশ্চেনটা পরীক্ষা হলে কিন্তু তোমাকে করতে গেলে, মানে আমি যে পদ্ধতি সাজেস্ট করব তোমাদেরকে, সেটা হচ্ছে কিন্তু ইকুয়েশন ফরমেশন করে নেওয়া। ঠিক আছে, অনেক রকম পদ্ধতি রয়েছে গড় অঙ্কের ক্ষেত্রে, কিন্তু পার্টিকুলার এই ধরনের অঙ্কগুলো যখন করবে তখন কিন্তু তোমাকে ইকুয়েশন ফরমেশন করে নেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ। 12 জন ব্যক্তির মধ্যে প্রথম 11 জনের গড় ওজন দেওয়া আছে এত, 12তম ব্যক্তির ওজন 12 জন ব্যক্তির গড় ওজনের থেকে 33 বেশি কম। এই বেশি কম এই ধরনের যখন থাকে তখন এইরকম করা উচিত। তাহলে 11 জনের মোটটা কত আগে বের করে নাও, সেটা হচ্ছে 11 ইন্টু 11 জনের গড় দেওয়া আছে 95, তাহলে মোটটা হচ্ছে কত বলো? 1045, এটা গুণ করলেই পাবে এত কেজি। ঠিক আছে, এরপরে কি বলেছে, 12তম ব্যক্তির ওজন, আমরা জানি না 12তম যে ব্যক্তি তার ওজনটা ডব্লিউ ধরে নিচ্ছি। 12তম ব্যক্তির ওজন 12 জন ব্যক্তির গড় ওজনের থেকে এত বেশি। তাহলে 12 জনের আমরা আগে গড় বের করে নেব। ঠিক আছে, তাহলে 12 জনের গড় কি করে পাবো আমরা? এটা তো দেখতে পাচ্ছি 11 জনের গড় প্লাস 12তম ব্যক্তিটার ওজনটা ধরলাম। এইবারে দেখো তুমি এটা 12 জনের গড় পাচ্ছ কিনা। এই 12 জনের গড়, ঠিক আছে, এই 12 জনের গড় ওজনের থেকে 33 বেশি। 12 জনের গড় ওজনের থেকে 33 যদি আমি বেশি করি, তাহলে আমি কি পাবো? ওই 12তম ব্যক্তির ওজন ডব্লিউটা পাবো। বুঝতে পারলে? এটা হচ্ছে ইকুয়েশন ফরমেশন, অন্য কিচ্ছু না। তাহলে এখান থেকে তুমি 12W পাবে, ঠিক। আর এখানে কি পাবে? 1045 প্লাস W প্লাস এই দুটোতে গুণ করলে কত পাচ্ছ দেখো? 33, 12, 66, 33, 396, তাই তো? 396 পাচ্ছ। তাহলে এদিকে নিয়ে এসো, 11W সমান জাস্ট যোগ বিয়োগের কাজ, 1441 পাচ্ছ। W সমান পাচ্ছ, ভাগ করলেই পেয়ে যাবে 131 কেজি। 131 কেজি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি গড়ের মানে অনেক অঙ্কের ক্ষেত্রে দেখবে অন্য টেকনিক ইউজ করি। ঠিক আছে, তোমরা যারা গড়ের ক্লাসটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। গড় সংক্রান্ত আমাদের ফুড এসআই এর জন্য যে ক্লাসটা করা হয়েছিল সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবে। কিন্তু সেই টেকনিক এখানে কিন্তু প্রয়োগ করা আমি কথা বারণ করছি, কারণ এখানে যখনই বেশি কমের কনসেপ্টটা তোমার থাকবে তখন কিন্তু এইভাবে ইকুয়েশন ফরমেশন করে নেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 63 নাম্বার কোশ্চেন। 63 নাম্বার কোশ্চেন বলছে, একটা ট্যাঙ্কার এ এবং বি দুটো পাইপ দিয়ে ভর্তি করতে যথাক্রমে 60 মিনিট 40 মিনিট। খুব ক্লাসিক অঙ্ক, ঠিক আছে, এত ক্লাসিক অঙ্ক পড়ার কথা নয় কিন্তু যাই হোক পড়ে গেছে। এটা 40 মিনিট লাগবে। তাহলে বলছে খালি অবস্থায় ট্যাঙ্কারটি এ এবং ভর্তি করতে কত সময় লাগবে। এখান থেকে তুমি লসাগু করে নেবে, এটা 120 তোমার হচ্ছে ক্যাপাসিটি ধরে নাও, তাহলে এটা 2 হবে, এটা হচ্ছে এর আমরা কর্মদক্ষতা বের করছি, এটা হচ্ছে 3। তাহলে 120/2 প্লাস 3 করো, ঠিক আছে, তার মানে হচ্ছে 24 মিনিট টাইম লাগবে।
তাই তো? সবার 24 মিনিট আসবে, 24 মিনিট এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের আজকের ক্লাসটা লাইভ ক্লাস নয়, এটা হচ্ছে প্রিমিয়ার ক্লাস। তো সেই সংক্রান্ত তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো প্রশ্নের মনে হলো যে উত্তরটা আমার এইটা আসছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্ট করে জানিয়ে দাও। এবং পাশাপাশি আমাদের টেলিগ্রাম যে চ্যানেল এবং গ্রুপ রয়েছে, এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম চ্যানেলে যদি অ্যাড না আছো, গ্রুপে কিন্তু অবশ্যই অ্যাড হয়ে যাবে এবং যে কোনো ধরনের কোশ্চেন বা যে কোনো ধরনের ডাউট কিন্তু এখানে ক্লিয়ার করে নেবে। ঠিক আছে, আজকের ক্লাস সংক্রান্ত বা যে কোনো অঙ্ক সংক্রান্ত। চলে আসছি পরের কোশ্চেনে, 64 নাম্বার কোশ্চেন। 64 নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো, 12.5%কে আমরা কিন্তু প্রথমে ফ্র্যাকশন নিয়ে নেব, সেটা হচ্ছে 25-এর 2%, মানেই হচ্ছে তোমার, বলো কত হবে? 1-এর 8, 1-এর 8 হবে। ঠিক আছে, এটা কিভাবে এলো সেই সংক্রান্ত আমরা পার্সেন্টেজে ইন ডিটেলস পড়িয়েছি, সেই ক্লাসটা কিন্তু দেখে নেবে যদি না বুঝতে পারছো। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি বলেছে, পূর্বে ছিল দাম, এবার দামটা কমে গেছে বর্তমানে। ঠিক আছে, তাহলে প্রথমে কি হচ্ছে, দাম কমার কথা বলা আছে। দাম দাম কি হচ্ছে, 12.5% কমেছে, মানে যদি আগে ছিল 8 তাহলে এখন কমে হয়েছে 7। তাহলে এখন তোমার দ্রব্য কিন্তু পাওয়া যায় এর উল্টো রেশিওতে 7:8। মানে কি, এখন ওই দামে এই দুটোতে গুণ করলে 7-8 56, এটাতেও দেখো 56, মানে ওই দামে এখন 7-এর জায়গায় 8 বেশি, মানে 8 পাওয়া যাচ্ছে, একটা বেশি পাওয়া যাচ্ছে, তাই তো? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রেশিওগত ভাবে এটা হচ্ছে 1, এই 1 রেশিও সমান হচ্ছে 2টি। 1 রেশিও মানেই হচ্ছে তোমার 2টি। তাহলে আমাকে কি বলেছে দেখো, 1 ডজন কমলা লেবুর হ্রাসপ্রাপ্ত দাম, মানে আমি তো এখন কিনছি 8 রেশিওতে, 8 রেশিও মানে হচ্ছে 16টি। বুঝতে পারলে, 16টা আমরা কিনছি। তাহলে 16টার মূল্য হচ্ছে তোমার 6 টাকা। 16টার মূল্য হচ্ছে 6 টাকা। আগেও আমরা 6 টাকার কিনতাম, এখনো 6 টাকার কিনি, কিন্তু এখন তোমার কি হচ্ছে, 16টা কিনছি, আগে কিনতাম 14টা, দুটো বেশি কিনছি। বুঝতে পারছো, এই জায়গা থেকে কিন্তু ব্যাপারটা আসছে। তাহলে 16টার মূল্য যদি 6 টাকা হয়, তাহলে 12টায় কিনছি, আমি 1 ডজন কিনছি, তাহলে 12টার মূল্য কত হবে, 16 ইন্টু 12, কাটাকুটি করে নাও ঝটপট। কাটাকুটি করলে কত পাবে এখানে, তুমি এটা পাচ্ছ 3, এটা পাচ্ছ বলো 4, এটা কাটাকুটি করো, 3 2 হচ্ছে 9-এর 2, 9-এর 2 মানে 4.5 টাকা। তাহলে 4.5 টাকা হচ্ছে 1 ডজন কমলা লেবুর দাম। এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। ওকে, এইভাবে আমরা কিন্তু অঙ্কটা উইদাউট ইউজিং এনি ফর্মুলা আমরা কিন্তু অঙ্কটাকে সহজে করতে পারি। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, 68 নম্বর কোশ্চেন। এখানে কি বলেছে, স্থির জলে নৌকার গতিবেগ দেওয়া আছে, স্রোতের গতিবেগ দেওয়া আছে, স্রোতের অনুকূলে যাওয়া মানে স্রোতের এবং নৌকার যোগ হয়। তাহলে এই 48 যেতে যখন আমরা যাব তখন এই দুটোতে যোগ হবে, 8 4 12 যোগ হবে, তার মানে 4 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, খুব ক্লাসিক অঙ্ক, খুব বেসিক অঙ্ক, এর ভেতরে খুব কিন্তু কোনো জটিলতা নেই। চলে আসছি পরের কোশ্চেন, 70 নাম্বার কোশ্চেনে, সরি। তাহলে এখানে কি দেওয়া আছে, দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, তাদের ভাগফল দেওয়া আছে। ভাগফল মানে এটা দেওয়া আছে 3-এর 4। ওকে, বুঝতে পারছো? আর এক্স ওয়াই গুণফল দেওয়া আছে 4 3 3 2। ওকে, তাহলে এখানে যদি আমি এক্স ইন্টু ওয়াই এর জায়গায় কি লিখতে পারি, ওয়াই এর জায়গায় লিখতে পারি 4x/3 লিখতে পারি, পারি তো? এটা সমান হচ্ছে 4 3 3 2। তাহলে ক্যালকুলেট করো, ক্যালকুলেশনে কি পাবে, এক্স স্কোয়ার সমান হচ্ছে 4 3 3 2 ইন্টু 3/4। ঠিক আছে, এখানে তুমি যখনই ক্যালকুলেশন করবে, তখন তুমি কি পাবে, কাটাকুটি করলেই পেয়ে যাবে
3249, ঠিক আছে। আমি একটা ক্যালকুলেশন আগেই করে নিয়েছি, সেই হিসাবে আমি তোমাকে উত্তরটা বলে দিতে পারছি। এটা ক্যালকুলেশন করলেই তুমি পেয়ে যাবে এক্স এর ভ্যালুটা পাবে 57, ঠিক আছে। এবার সংখ্যা দুটো যোগফল বলেছে, তাহলে যোগফল মানে হচ্ছে সংখ্যা দুটো কি কি, তাহলে সংখ্যা দুটো এক্স রেশিও যদি 3 হয়, মানে এটা যদি 57 হয়, তাহলে 3 19 57, এটা হচ্ছে 76, তাহলে যোগ করে দাও। যোগ করলে হচ্ছে 7 6 13, 3 হাতে রইল 1, 7 5 12 রাখে 13, 133 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, তাই তো। চলে আসছি পরের কোশ্চেনে, 71 নম্বর কোশ্চেন। কি বলেছে, একটা বিদ্যালয়ের ছাত্রদের সমান সংখ্যক ছাত্র বিশিষ্ট এত 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 সারিতে সাজানো যায়, এবং মানে দুটো কিন্তু আলাদা ঘটনা, এটা সাজানো যাচ্ছে এবং তার সাথে কি করা যাচ্ছে, তাদের আবার নিরেট বর্গাকারেও সাজানো যায়, মানে এইদিকে যতজন আছে এইদিকেও ততজন আছে, এইভাবেও সাজানো যায়, আবার এইভাবেও সাজানো যায়। তাহলে আমরা এখান থেকে লসাগুটা যদি বের করে নিই, তাহলে আমরা টোটাল স্টুডেন্টটা এখান থেকে একটা আন্দাজ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের যে মানে স্টুডেন্টের সংখ্যাটা হবে, সেটা হবে এদের লসাগু অথবা লসাগুর গুণিতক, ঠিক আছে। লসাগু মানে সব থেকে ছোটটা, লসাগুটা হবে অথবা তার গুণিতক। তাহলে এদের লসাগু আমরা 15 18 আর 24 যদি লসাগু বার করি এলসিএম, তাহলে এটা হচ্ছে 24, 24কে এটাকে 5 দিয়ে গুণ করো, 6, 8টা 3-এর অভাব হচ্ছে, তাই তো, 3 গুণ করে দাও, তাহলে এটা তোমার আসছে 360, মানে হয় 360 হবে অথবা 360-এর গুণিতক হবে। তো কোনো গুণিতকেই কিন্তু বর্গমূল করা যায় না বা পূর্ণবর্গ নয়, এক্সেপ্ট হচ্ছে তোমার এইটা 3600, তাহলে 3600 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। এটা ওই আগের মতোই, এত এন বসিয়ে, এন এর মান বসিয়ে যেটার স্কয়ার রুট করা যাবে সেটাকে নিতে হবে, ঠিক আছে। তাহলে একমাত্র দেখো 10 দিয়ে গুণ করলে সেটারই স্কয়ার রুট করা যাচ্ছে, বাকিগুলো কিন্তু করা যাচ্ছে না, তাহলে এটাই হচ্ছে উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে, 72 নম্বর কোশ্চেন। দুটো বিপরীত দিক থেকে ট্রেন 36 কিলোমিটার বেগে, আর একটা যাচ্ছে, এটা যাচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার বেগে, আর এটা যাচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে। এরকম বিপরীত ক্ষেত্রে কি হয়, তাদের গতিবেগগুলো যোগ হয়ে যায়, তাদের গতিবেগগুলো কিন্তু সবসময় যোগ হয়ে যায়, তাহলে গতিবেগটা যোগ হবে, ঠিক আছে। এবারে কি বলছে, ধীর গতি সম্পন্ন ট্রেনে বসে থাকা এক ব্যক্তি দ্রুত গতি সম্পন্ন ট্রেনটিকে 8 সেকেন্ডে অতিক্রম করে। ধীর গতি সম্পন্ন ট্রেনে বসে থাকা এক ব্যক্তি দ্রুত গতি সম্পন্ন ট্রেনটিকে অতিক্রম করে। প্রশ্নটা মনে হচ্ছে ভুল আছে, এটা হবে ধীর গতি সম্পন্ন ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে দ্রুত গতি সম্পন্ন ট্রেনটি 8 সেকেন্ডে অতিক্রম করে। যার গতিবেগ কম সে কি কখনো দ্রুত গতি সম্পন্ন ট্রেনকে অতিক্রম করতে পারে? এটা কিন্তু লজিক্যালি সম্ভব নয়, ভাষাটা ভুল রয়েছে, ইংলিশ ভার্সনটা তোমাদেরকে চেক করে নিতে হবে। তোমরা তো পিএসসি সাইটে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু অবশ্যই সাইটে চেক করে নেবে। এবং আমি তোমাদেরকে বারবার বলি যে সব সময় কিন্তু ইংলিশ ভার্সন কোশ্চেনটা ফুল এন্ড ফাইনাল বলে মনে করবে, যদি কোনো ধরনের মানে কনসেপ্টে তোমাদের অসুবিধা হয়, ঠিক আছে। যাই হোক, এটা আমি কিন্তু ওভারলুক হয়ে গেছিল। এখন ব্যাপার হচ্ছে যে আমরা বুঝে গেছি যে ধীরগতি সম্পন্ন ট্রেনটা ধীরগতি সম্পন্ন ট্রেনটায় বসে থাকা ব্যক্তিকে দ্রুতগতি সম্পন্ন ট্রেনটা অতিক্রম করবে, সেই সময়টা বলেছে 8 সেকেন্ড, ওকে। তাহলে এই 81 কিলোমিটার হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ বা গতিবেগ, যেটাতে একটা অপরটাকে অতিক্রম করছে। তাহলে সেখানে আমরা এটাকে যদি মিটার পার সেকেন্ডে আনতে চাই, তাহলে 5-এর 18 দিয়ে আমরা গুণ ভাগ করব, তাহলে মিটার পার সেকেন্ড নিয়ে নিচ্ছি, ঠিক। তাহলে এখান থেকে কাটাকুটি করলে 9 দিয়ে, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 2, তাহলে 45 মিটার পার 2 সেকেন্ডে অতিক্রম করছে, বোঝা গেল। এবারে 8 সেকেন্ডে অতিক্রম করতে সময় নিয়েছে, তার মানে কি এর সাথে 4 গুণ হবে আর এর সাথেও 4 গুণ হবে, তাহলে কত হবে, 180 মিটার অতিক্রম করতে 8 সেকেন্ড সময় নিচ্ছে, তাহলে 8 সেকেন্ড অতিক্রম করেছে,
180 মিটার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? উইদাউট ইউজিং এনি ফর্মুলা, নো ফর্মুলা ইউজড, কোনো ফর্মুলা কিন্তু ইউজ করা হলো না। ঠিক আছে, জাস্ট কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অঙ্কটা করতে পারছি। চলে আসছি পরের অঙ্কে, 73 নম্বর অঙ্ক। এটা খুব ক্লাসিক অঙ্ক। দুটো সংখ্যা লসাগু এবং গোসাগু যদি দেওয়া থাকে এবং একটা সংখ্যা দেওয়া থাকে, তাহলে অপর সংখ্যাটা কি পাবে না এলসিএম ইন্টু এইচসিএফ সমান হচ্ছে নাম্বার 1 ইন্টু নাম্বার 2। তাহলে এখানে নাম্বার 1 দেওয়া রয়েছে, তাহলে নাম্বার 2টা কি করে পাবে? লসাগু গোসাগু গুণ করো, 2175 ইন্টু 145 বাই তোমার হচ্ছে n1 মানে কত? 725। এটা জাস্ট কাটাকুটির অঙ্ক। ঠিক আছে, একটু কাটাকুটি করলেই বুঝতে পারবে যে এটা দেখো কেটে যাচ্ছে, 5 হচ্ছে, তাই তো? আবার এটাও কেটে যাচ্ছে, এটা হচ্ছে 435 হচ্ছে। কিভাবে পেলাম? এটা 2000 হচ্ছে আর এটাতে হচ্ছে 5 35 এ 175। ঠিক আছে, খুব ইজিলি এগুলো ক্যালকুলেট করা যায়। এই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখছো, দেখো এই কোশ্চেনটা কিন্তু আমার কনফিউশন দেখা দিয়েছিল, এবং এই কোশ্চেনটা আমি যে কথাটা বারে বারে তোমাদেরকে বলি যে ইংলিশ এবং বাংলার ভেতরে ইংলিশটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল। ঠিক আছে, এখানে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা কিন্তু তোমার যে পরীক্ষা নিয়ামক সংস্থা তার একটা কোনো আপডেট আসবে, হয়তো কোশ্চেনটাকে বাদ দেওয়া হবে মূল পরীক্ষা থেকে। কিন্তু এখানে বাংলাতে ভুলটা কিন্তু থাকতেই পারে। ঠিক আছে, বাংলাতে কিন্তু পরীক্ষায় অনেক সময় ভুল থাকে। দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে, একটা 250 মিটার লম্বা মালগাড়ি 33 কিলোমিটার বেগে ছুটছে। একটা যাত্রীবাহী ট্রেন একটি সমান্তরাল ট্র্যাকে একই অভিমুখে যাচ্ছে। এখানে যাত্রীবাহী ট্রেনটার দৈর্ঘ্যটা দেখো দেখো পরিষ্কার দেওয়া রয়েছে 200 মিটার, সেটা কিন্তু এখানে দেওয়া নেই। ঠিক আছে, তো যাই হোক আমরা এই জন্য এটাকে কাটকুট করে এইটার থেকে কোশ্চেনটা পড়বো যে একটা 250 মিটার লং গুডস ট্রেন ইজ রানিং ইন 33 কিলোমিটার পার আওয়ার in a parallel track. A 200 meter mail train is running in the speed of 60 km per hour in the same direction. দুটোই কিন্তু একই ডিরেকশনে যাচ্ছে। এটার হচ্ছে তোমার 60 কিলোমিটার, এটা হচ্ছে 33 কিলোমিটার। হাউ মাচ টাইম দ্য মেল ট্রেন টেক দ্য ক্রস দ্য, আচ্ছা এখানে আমি ছবিটা ভুল করছি, এখানে হবে 60, এটা হবে 30। ওকে, ট্রেন দ্য গুডস রিচ দ্য গুডস ট্রেন। বুঝতে পারছো? তাহলে যেহেতু একই দিকে যাচ্ছে, তার মানে এদের গতিবেগ, আপেক্ষিক গতিবেগটা কত হবে? দুটোর বিয়োগ হবে, 60 মাইনাস 33 মানে 27 কিলোমিটার পার আওয়ার। বুঝা গেল? এত কিলোমিটার যদি পার আওয়ার হয়, এত কিলোমিটার পার আওয়ার যদি তাদের গতিবেগটা হয়, তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নেব। সেটা হচ্ছে 27 ইন্টু 5 এর 18। ঠিক আছে, মানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, তাহলে 15 মিটার পার 2 সেকেন্ডে, পার 2 সেকেন্ডে। ওকে, এবারে আমাদের ট্রেন দুটোকে টোটাল যেতে হবে কত? এর দৈর্ঘ্য প্লাস এর দৈর্ঘ্য মানে হচ্ছে 450, মানে একে 30 দিয়ে গুণ করো আর একেও 30 দিয়ে গুণ করো। তার মানে 450 মিটার যেতে টাইম নেবে 60 সেকেন্ড, মানেই হচ্ছে 1 মিনিট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, 88 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, দেখো 2 মিটার লম্বা একটা বাইক এত মিটার লম্বা একটা সেতুকে এত সেকেন্ডে অতিক্রম করে, তাহলে বাইকটার গতিবেগ কত? তাহলে 24 সেকেন্ডে এই যে 2 মিটার লম্বা একটা বাইক এত মিটার লম্বা একটা ট্রেনকে মানে সেতুকে অতিক্রম করছে, তার মানে টোটাল কত ডিস্টেন্স অতিক্রম করতে হচ্ছে? 22 প্লাস 2 মানে 24। এই 24টা যেতে সময় লাগছে 0.8 সেকেন্ড। ঠিক আছে, এত মিটার পার সেকেন্ডে আমরা পেলাম। এটাকে যখন আমরা কিলোমিটার পার আওয়ার করব, তখন 18 এর 5 দিয়ে আমরা গুণ করব। ঠিক,
এরপর এখানে দশমিক আছে, এটাকে তোলার জন্য আমরা 10 দিয়ে গুণ করব। জাস্ট এটাকে ক্যালকুলেশন করলে তোমার উত্তরটা কিন্তু চলে আসবে। সেটা হচ্ছে 24-এর 8 ইন্টু 18/5 ইন্টু 10। ঠিক আছে, কাটাকুটি করো, এটা হচ্ছে 3, এটা দেখো কাটাকুটি করে 2, তাহলে 54 দুগুণে হচ্ছে 108 এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে আসছি, 93 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, 93 নাম্বার। 4টা ঘন্টা, এত মিনিট এত ঘন্টা, এত মিনিট এত ঘন্টা এবং এত মিনিট এত ঘন্টা, এত ঘন্টা এত মিনিট অন্তর বাজে, তাহলে বেলা 12টায় বাজার পরে আবার কখন বাজবে, এটা ক্লাসিক এলসিএম এর অঙ্ক। এখানে 45 মিনিট আছে, পরেরটা হচ্ছে 60 মিনিট, তারপরেরটা হচ্ছে 75 মিনিট, তারপরেরটা হচ্ছে 90 মিনিট। ঠিক আছে, এদের তুমি এলসিএম করো। এলসিএম করলে 90 হচ্ছে, ধরে নিলাম এটা দিয়ে এটা ভাগ যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে না, একটা 2 দিয়ে গুণ করো। এবারে যে সংখ্যাটা এলো সেটা দেখো সবই ঠিক আছে, কিন্তু একটা 5-এর অভাব আছে, 5 দিয়ে গুণ করে দাও। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 900 মিনিট। আচ্ছা, 900 মিনিট মানে একে যখন 60 দিয়ে ভাগ করবে তখন তুমি পাচ্ছ 15 ঘন্টা। তাহলে 15 ঘন্টা যদি হয়, তাহলে বেলা 12টার থেকে 12 ঘন্টা মানে রাত 12টা, এবং তারপরে আরো 3 ঘন্টা মানে হচ্ছে রাত 3টা। 3 AM হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এখানে দুটো জিনিসের কনসেপ্ট তোমার আছে, একটা হচ্ছে সময় সম্পর্কে ধারণা আছে কিনা, এবং দ্বিতীয়টা হচ্ছে যে তোমার লসাগু গোসাগুর ধারণাটা কেমন আছে। দেখো 97 নাম্বার কোশ্চেনটা কিন্তু একটু আলাদা ধরনের কোশ্চেন। এটা কিন্তু একটু তোমাকে সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। 1 থেকে 70-এর মধ্যে শতকরা কতগুলি সংখ্যার এককের ঘরের অঙ্কটি 1 অথবা 9? তাহলে 1 থেকে 10-এর ভেতরে এককের ঘরে 1 আছে 1-এ, আর 9 আছে 9-এ। ঠিক আছে, ঠিক এইরকম ভাবে 11-তে 19-এ। ঠিক আছে, মানে যে শর্তটা দিয়েছে ঠিক একই রকম ভাবে 21-এ 29-এ। ঠিক এইভাবে তোমাকে নিয়ে যেতে হবে, লাস্ট হচ্ছে 61-তে, আর এখানে হচ্ছে 69-এ। ঠিক আছে, তাহলে কত জায়গায় হচ্ছে 9, 11, 9, 19, 29, 39, 49, 59, 69, 69। 9, 9, 19, 29, 39, 49, 59, 69, মানে 8 জায়গাতে। ঠিক আছে, 8 ইন্টু 2, 8 ইন্টু 2 মানে দুটো আছে, তাহলে হচ্ছে 16, তাই তো। 8 ইন্টু 2 মানে হচ্ছে আচ্ছা 9, 1, 2, আচ্ছা 9, 19, 29, 39, 49, 59, 69, 1, 2, 3, 4, 5, 6, 7 হচ্ছে, সরি। ঠিক আছে, এটার জন্য ভুল হয়ে যেতে পারতো, এটাকে একটু দেখে নেবে। এটা হচ্ছে 7, তাহলে তোমার কত আসছে, এটা আসছে 14। টোটাল কতগুলো কেস হচ্ছে, 70টা হবে। 1 থেকে মানে কতগুলো সংখ্যা আছে, 70টা। তাহলে পার্সেন্টেজ করতে গেলে আমার এখানে আসছে 20%। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে আজকের সেশনের আমাদের লাস্ট কোশ্চেন, লাস্ট বাট নট লিস্ট, না আরেকটা কোশ্চেন রয়েছে। দেখো এটা হচ্ছে 98 নম্বর কোশ্চেন। সেখানে কি বলছে, 10 জন কর্মী একটা কাজ 20 দিনে করতে পারে। তাহলে 10 জন তোমার যদি 20 দিনে করে, এখানে এমডিএইচও লাগাতে পারো বা এমনি ভাবে করতে পারো, 200 দিনের টোটাল কাজ আছে। এবারে 10 দিন পরে, 10 দিন পরে 50% চলে যায়, তাহলে 10 দিন এরা কিন্তু কাজ করে। আমি এইভাবে করছি, দেখো 10 জন
এইভাবে করছি, তোমাদের এইটা বুঝতে সুবিধা হবে। 10 জন মানুষ 20 দিনে যে কাজটা করছে সেই একই কাজ করছে 10 জন মানুষ 10 দিন কাজ করছে। তারপরে কি হচ্ছে, 10 দিন পরে 50% কাজ ছেড়ে চলে যাচ্ছে, মানে 5 জন হয়ে যাচ্ছে। তাহলে 5 জন মানুষ এটা কত দিনে করবে? ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো এখানে 200 ডি এমডি, ঠিক আছে, এইভাবে লেখা হয়, তোমার সুবিধা হবে। আর এখানে এটা ডি হতো এত ডে, তাহলে এখান থেকে 100 এমডি মানে হচ্ছে 100 এমডি, এটা তোমার 5 এমডি দিয়ে আমরা ভাগ করব, তাহলে হচ্ছে তোমার 20টা কি হবে, এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় এসে বসছে, মানে কতদিন সময় লাগবে না 20 দিন সময় লাগবে। এবারে চলে আসছে আজকের সেশনের আমাদের একেবারে লাস্ট কোশ্চেন, 99 নাম্বার কোশ্চেনটা দেখো। এখানে কি বলছে, ইংরাজিতে যত নাম্বার পেয়েছে, বিজ্ঞানে তার ডাবল নাম্বার পেয়েছে। এখানে যদি 1 পায় তাহলে এখানে পেয়েছে 2। তার ইংরাজি এবং বিজ্ঞান এবং অঙ্কে মোট নাম্বার এত। যদি ইংরাজি এবং অঙ্কের আচ্ছা, এবারে হচ্ছে ইংরাজি আর অঙ্কের অনুপাতটা দেওয়া আছে, নম্বরের অনুপাত 2:3। এখন ইংরেজি যেহেতু আমরা মাঝে লিখেছি, তাহলে এখানে লিখবো 2, এখানে লিখবো 3, আপত্তি নেই। এরপরে কি করব, এটা অ্যাকচুয়ালি এদের রেশিও দেওয়া রয়েছে, মানে ম্যাথ, ইংলিশ আর তোমার সায়েন্সের রেশিও দেওয়া রয়েছে, সেটাকে আমরা সাজিয়ে যদি এভাবে লিখি, এটা হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, তাহলে এখানে আমরা লিখবো 1 এর পাশে আছে বলে 1, এখানে 2 এর পাশে আছে বলে 2। এবার এটাকে আমরা গুণ করে দেবো, গুণ 3, 2, 4, তাহলে এটাকে যদি যোগ করি 4 3 7 2 9, তাহলে 9 রেশিও মানে হচ্ছে তোমার 180 নাম্বার। তাহলে বলছে বিজ্ঞানের প্রাপ্ত নম্বর কত, তাহলে বিজ্ঞানের 4, তাহলে 4 এর ক্ষেত্রে এখানে হচ্ছে 20 গুণ হয়েছে, তাহলে এখানেও হবে আমার 20 গুণ, মানে 80 নাম্বার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? তো এর সাথে সাথে আমাদের আজকের যে অঙ্কের রেকর্ডেড সেশনটা সেটা কিন্তু শেষ হচ্ছে। যদি তোমাদের কোনো ধরনের কোনো বোঝার অসুবিধা থাকে, তাহলে আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেখানে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, এবং আমাদের এই যে অঙ্কের ক্লাসের যে পিডিএফটা সেটা তুমি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে পেয়ে যাবে, এখান থেকে অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবে, পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, মানে প্রস্তুতির ক্ষেত্রে সুবিধা হবে। ওকে, বিশেষ আজকের আর ক্লাসটাকে টানছি না, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।